নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চতর গণিত এবং আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমাদের উচ্চতর গণিতের 12 অধ্যায়ের নাম হলো ভেক্টর রাশি। আসলে আমরা প্রথমেই রাশি সম্বন্ধে কথা বলি। আসলে রাশি বলতে আমরা কী বুঝি? রাশিকে আমরা ইংলিশে বলি কোয়ান্টিটি। তো এই কোয়ান্টিটি কিন্তু রাশি বলতে আমরা ভৌতজগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে আমরা রাশি বলি। তো এখন দেখো, যেহেতু আমাদের এই 12 অধ্যায়টার নাম হলো ভেক্টর রাশি, তাইলে ভেক্টর রাশি এবং আমরা রাশি দুই প্রকার আমরা জানি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলারকে আমরা ইংলিশে বলি, বাংলা বলি অদিক রাশি, এবং ভেক্টর রাশিকে আমরা বাংলা বলি দিক রাশি বা সদিক রাশি বলি। তো এখন আমি প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা এর মাঝেই তোমাদের খাতা কলম বই নিয়ে তোমরা বসে যাবে এবং আজকে আমরা উচ্চতর গণিতের 12 অধ্যায় যে ভেক্টর রাশি সেটার উপর আমরা একটা প্রাথমিক একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে আমরা শিরোনামটা লিখে রাখছি। তো তোমরা আশা করি তোমরা মেন্টালি তোমরা এই ক্লাসটা করার জন্য তোমরা মেন্টালি প্রস্তুত হয়ে আসো। তো আমি প্রথমে যেহেতু ভেক্টর রাশির কথা বলছি এখানে, তাহলে আমরা যদি ডিফাইন করি ভেক্টর রাশিটা কি, ভেক্টর কোয়ান্টিটি কি, যে প্রাকৃতিক রাশির মান একক দিক আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি। অ্যাজ এ এক্সাম্পল আমরা যদি বলি, এখন দেখো এই আমার হাতে একটা বস্তু আছে, এই বস্তুটির একটি ওজন আছে। তাহলে ওজন কিন্তু একটি লব্ধ রাশি, আমরা জানি ওজন একটি ভেক্টর রাশি আমরা মনে করবো। যেমন দেখো এটা ডিরেকশনটা কোন দিকে আছে, দেখো ডিরেকশনটা এটা নিচের দিকে পড়ে গেছে। তাহলে আমরা এটাকে ভেক্টরের সাহায্যে অর্থাৎ চিত্রের সাহায্যে আমরা কিভাবে এটাকে উপস্থাপন করব সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভেক্টর রাশি যোগ বিয়োগ নিয়মে আলোচনা করব। তো আজকে আমাদের এই ভেক্টর রাশির কিন্তু এটা এলিমেন্টারি একটা মানে প্রথম একটা টপিক। এটা আমরা ধাপে ধাপেই এখানে আরো কিছু লেকচার থাকবে, তোমরা ধারাবাহিকভাবে এটা অনুশীলন করলে আশা করি তোমরা অধ্যায়টা বুঝতে পারবে। তো আমি একটু আগে তোমাদেরকে দেখলাম, আবার আমি দেখাচ্ছি। দেখো এটার একটা ওজন একটি ভেক্টর রাশি, তার কি আছে মনে করো এই বস্তুটির ওজন হলো 5 নিউটন। তাহলে 5 হইলো কি মান, আর নিউটন হইলো একক, এবং দেখো সেই স্পেসিফিক একটা দিকে সে পড়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম আরো অনেক ভেক্টর রাশি আছে, তোমরা পদার্থ বিজ্ঞানে অবশ্যই পড়ছো। সরণ কি জিনিস আমরা জানি। যেমন দেখো সরণ হইলো একটা বস্তু কণা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে বা এই তার অবস্থানের পরিবর্তনকে আমরা সরণ বলি। যেমন আমরা যদি এক্সাম্পল বলি এখানে, যেমন যে এ থেকে বি তে তুমি 5 মিটার পশ্চিমে যাও, তাহলে পশ্চিমটা এখানে দিক আমরা এখানে উল্লেখ করে ফেলছি অবশ্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ভেক্টর রাশিকে আমরা এইভাবে একটা ডিরেকশন দিয়ে আমরা বা তীর চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করব। আর একটা যেমন তোমরা আরো অনেক ভেক্টর রাশি আছে, যেমন আমাদের তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি, তারপরে ওজন ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি। তো এখন যেমন এখানে সাপোজ আমি তোমাদেরকে বলতেছি, একটা কণা যদি এ থেকে বি তে যায়, এই দূরত্ব যদি 5 মিটার যদি হয় সাপোজ, তাহলে আবার যদি বি থেকে এতে আসে তাহলে দূরত্ব কিন্তু 10 মিটার হবে, কিন্তু সরণ হবে 0। সরণটা কি বোঝায় বলো তো? সরণটা বোঝায় এখানে যাত্রা বিন্দু থেকে চূড়ান্ত বিন্দুর দূরত্বটা। যেহেতু বস্তু কণাটি এ থেকে বিতে গেছে আবার বি থেকে এতে চলে আসছে, তো তার কি হবে? তার সরণ 0 হবে। আমরা সেটা কিছুক্ষণ পরে আমরা এটা জ্যামিতিক ভাবে আমরা দেখাবো। আর আমাদের এই যে নবম দশম শ্রেণীর যে ভেক্টর রাশি অধ্যায়টা আছে, এটা কিন্তু আমাদের জিওমেট্রিক্যাল ভেক্টর। তোমরা দেখবা এখানে কিন্তু আবার যখন আমাদের আর একটু হায়ার অর্ডারে যখন আমরা যাব, উচ্চ মাধ্যমিক বা আরো হায়ার এডুকেশনে যখন আমরা যাব, তখন আমরা দেখবো যে ভেক্টরটা কিন্তু আসলে অনেকটা গাণিতিক তখন হয়ে যাবে। আর যেখানে তোমার ইউনিট রেক্ট্যাঙ্গুলার ভেক্টর আসবে, সেটা তোমরা পরে দেখবে। তো আমাদের এখানে আসলে যে আমাদের নবম দশম শ্রেণীর বইতে এটা হলো আমাদের জিওমেট্রিক্যাল ভেক্টর। তো আমরা এই ভেক্টর রাশির সম্বন্ধে আমরা তোমাদেরকে কিছু প্রাথমিক কথাবার্তা বললাম। তাহলে আমি আবারও ভেক্টর রাশির সংজ্ঞাটা বলতেছি, তোমরা তোমাদের সামনে অবশ্যই বই খাতা নিয়ে তোমরা পড়ছো যে ভেক্টর রাশি হলো যে প্রাকৃতিক রাশির যে মান একক দিক আছে আমরা তাকে বলবো কি ভেক্টর রাশি। তো এখন আমরা ভেক্টর রাশি সম্বন্ধে কিছু জিনিস তোমাদের এখন দেখাচ্ছি। দেখো যেমন আমরা একটু আগেই বলছি যে একটা বস্তু কণা এ থেকে বি তে গেছে, যদি এ এবং বি এর দূরত্ব যদি এখানে 5 মিটার হয়, আবার বি থেকে যখন এতে আসবে তখন তার দূরত্ব হবে কত? দূরত্ব হবে 10 মিটার, কিন্তু সরণ 0 হবে। আর সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখন দেখো, তো আমরা ধাপে ধাপে এখন তোমাদেরকে আজকে কিছু নিয়ম কানুন নেমে আলোচনা করতেছি এবং পরিশেষে আমি একটি জ্যামিতিক প্রমাণ এখানে তোমাদেরকে দেখাবো। যেমন দেখো, যেমন
আমরা কিভাবে বলবো দেখো, এখানে আমরা আবারও এখানে এ আর বি এখানে লিখলাম। যেমন একটি বস্তু কণা এ থেকে বি তে গেছে, এখন যদি বস্তু কণাটি আবার বি থেকে যদি এ তে চলে আসে, তাহলে আমরা অবশ্যই এখানে আর একটা বিন্দু দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। তাইলে এখন কি লেখা যাবে বলতো এখানে, অর্থাৎ এখানে এবি ভেক্টর সমান কত, এখানে মাইনাস বি এ ভেক্টর। তো এটা হইলো আমাদের ভেক্টর রাশি। এভাবে আমরা এটা প্রকাশ করি। তোমরা মনে রাখবে এখানে তোমরা এখানে এবি ভেক্টরকে এইভাবে প্রকাশ করতে পারবে, অর কত, এখানে তোমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারবে, অর অর বা অথবা এখানে আমরা এটাকে এইভাবেও কিন্তু প্রকাশ করব। তো এখন দেখছো তো ভেক্টর রাশির প্রকাশটা কিন্তু এইভাবে অবশ্যই চিহ্ন যেখানেই দেওয়া চিহ্ন অবশ্যই লাগবে, চিহ্ন না দিলে সেই ভেক্টর থাকবে না, তখন সেটা স্কেলার হয়ে যাবে। তো এবার দেখো এখানে আমরা একটা কাজ করি, এখানে যেমন এত এর মান আমরা কিভাবে মনে করবো, এত এর মান ভেক্টর রাশির মানটা দেখো, এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু বলি। এখানে দেখো এবি ভেক্টর, অর আমরা এটা কিভাবে দিব বলতো, অর আমরা এটাকে শুধু এখানে আমরা এবিও কিন্তু লিখতে পারি। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে এবি ভেক্টর অর এবি, এখানে আমরা অথবা অথবা এটা, আর এটার মানটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু যখন দিব তখন এটার মানটা কি হয়ে যাবে, এবি, এটাও লেখা যাবে এটাও লেখা যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা কিভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করব। চিত্রের মধ্যে তোমরা অবশ্যই ডিরেকশন দেওয়ার চেষ্টা করবে, এবং আর এখানে চিত্রে যদি কোনো কারণে ড্রপ হয়, কিন্তু যখন তোমরা অঙ্ক করবে তখন কিন্তু অবশ্যই ভেক্টরের চিহ্ন দিবে, নাহলে তোমরা কিন্তু তোমাদের নাম্বার এখানে কাটা যাবে এবং তোমরা জিরো পেয়ে যেতে পারো। তো আমি এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একটু আগে আমি যে আলোচনাটা করছি তোমাদের সামনে, যে একটা বস্তু কণা এ থেকে বি তে গেছে, বি থেকে আবার এতে আসছে। দেখো এখানে তাইলে কি হবে, এখানে এখানে আমরা তাদের ভেক্টরের যোগফল দেখো কি হবে, এবি ভেক্টর যোগ কত, এখানে বি ভেক্টরের মানটা কত, এখানে জিরো হয়ে গেছে। তো যদি এটা যদি ভেক্টর চিহ্ন না হতো এখানে, তো এটা কিন্তু এখানে মাইনাসও কখনো আসতো না, এবং সেই ক্ষেত্রে আমরা এখানে কখনো জিরো কিন্তু পেতাম না। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে এটা কি পারছে। এরপরে আমি এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হলো অবশ্যই এখানে দ্বারক রেখা, বা আমরা এখানে প্রথম আগে ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করি। তোমরা অবশ্যই এটা খাতায় লিখে নিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় লিখবে এবং এটা প্র্যাকটিস করবে। এইভাবে আমরা দেখো শুধু এখানে এবি কেন, আমরা কিন্তু এইভাবে মনে করো পি কিউ ভেক্টর যোগ কত, এখানে কিউ ভেক্টরের মানটাও কত আমরা এখানে জিরো লিখতে পারবো, এবং বাই দ্য সেম ওয়েতে এখানে দেখো এম এন ভেক্টর প্লাস কত, এখানে এন এম ভেক্টরের মানটাও কিন্তু জিরো হবে। তো এখন এটার অর্থটা হইলো একটা বস্তু কণা এম থেকে এন এ গেছে এবং এন থেকে কিন্তু সে এন এ চলে আসছে, তার মানে কি তার সরণ কিন্তু জিরো হয়ে গেছে। তো আশা করি তোমরা এই সাধারণ এই টপিকটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ভেক্টরের ত্রিভুজ বিধি, এবং এই ভেক্টরের ত্রিভুজ বিধির সাথে আমি আরেকটা নিয়ম যখন আলোচনা করব, এরপরে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ নিয়ে আমরা আলোচনা করি। আমরা আজকের এই সংক্ষিপ্ত লেকচারটি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করে দিব। দেখো এখন দেখো আমরা লিখতেছি এখানে ভেক্টরের ত্রিভুজ 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 সূত্র, বা এটাকে আমরা বিধিও বলি, সূত্র অথবা বিধি। তো সবাই আমার সাথে সাথে অবশ্যই তোমরা খাতায় প্র্যাকটিস করবে এবং লিখবে। যদি আমার কোনো কথা তোমরা বুঝতে একটু অসুবিধা হয়, তোমরা কিন্তু আবার একটু রিভিউ করে অবশ্যই দেখবে। যেমন দেখো এখানে একটি বস্তু কণা এ থেকে বিতে গমন করছে, দেখো এ থেকে বিতে সে গমন করছে, এখন আবার সে বি থেকে সিতে গমন করছে, দেখো একটা বস্তু কণা। তাইলে এখন আমরা এখানে যদি লিখি, দেখো সরণ কিন্তু এখানে এসি হয়ে গেছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো সরণ এসি। তাইলে কিন্তু তোমরা যদি এখন খেয়াল করা হয়, দেখো আমরা এখন ভেক্টরের চিহ্ন কিন্তু আমরা এখানে দেই নাই, খেয়াল করো এখানে এটা এবিসি একটা ত্রিভুজ আমি এখানে মনে করছি, এটা কোনো ভেক্টরের কিছু, এখানে এটা স্কেলার রূপ, এটা ভেক্টরের রূপ। তো তোমরা কিন্তু সেই ছোট ক্লাস থেকে অবশ্যই দেখছো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার অপর বাহু অপেক্ষা বড়, অর্থাৎ এবি যোগ বিসি গ্রেটার দেন এখানে এসি হবে, অথবা আমরা এখানে লিখতে পারবো বিসি যোগ কত, ওখানে সি এর মানটা অবশ্যই কি হবে, এবি হবে, অর্থাৎ যদি এটা ত্রিভুজ যদি হয়। তো এখন ভেক্টরের চিন্তা ভাবনাটা কিন্তু একটু আলাদা, অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে একটা বস্তুর যখন
অবস্থান ভেক্টর বা সরণ আমরা বুঝি, মনে করো একটা বস্তু কণা এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, তাহলে সরণটা কি হবে? সরণ আমরা এসি ধরবো এবং তাকে আমরা ভেক্টরের ত্রিভুজ বিধির মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। তো তোমরা আমার সাথে সাথে অবশ্যই এটা খাতায় লিখে নিবে এবং তোমরা অবশ্যই বুঝতে পারছো যদি ত্রিভুজ যদি হয়, যদি এখানে এটা যদি সমান হয়ে যেত কোনো কারণেই, তোমরা যদি মনে করো এখানে দেখো আমি তোমাদেরকে আবার আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো যদি এখানে কোনো কারণে এবি যোগ বিসি সমান যদি এসি হইতে হয়, তখন সে কিন্তু অবশ্যই সমরেখা হবে। যেহেতু এখানে এবিসি বিন্দু তিনটি সমরেখা নয়, তাহলে স্কেলারের রূপ যখন থাকবে তখন কিন্তু অবশ্যই এটা কিন্তু সমরেখা হইলে কিন্তু আমরা এটা লিখতে পারবো যে কোনো দুই বাহুর সমষ্টি যদি অপর বাহুর সমান হয়, বুঝতে হবে যে তিনটা বিন্দুর সমরেখা, অথবা আমরা এটাকে ইংলিশে বলি কলিনিয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা কিন্তু বলছি ভেক্টরের ত্রিভুজ সূত্র, এখানে কিন্তু ভেক্টর নয়, এটা স্কেলারের রূপ। কিন্তু এখন দেখো ভেক্টরের সূত্রটা সম্পূর্ণ আলাদা হবে এটার সাথে, দেখো এটার সাথে মিলবেই না কখনো। তো তোমরা অবশ্যই এটা ভালোভাবে ফলো করবে এবং প্র্যাকটিস করবে। দেখো আমরা যেমন লিখতে পারি এখানে এবি ভেক্টর যোগ কতখানে বিসি ভেক্টরের মানটা কতখানে, আমরা এসি ভেক্টর লিখছি। এটাকে আমরা যেহেতু এখানে উপরে ভেক্টর এসে একটু আগেই তোমাদেরকে আমি শেয়ার করছি তোমাদের সাথে, তোমাদেরকে আবার একটু রিভিউ করে দেখবে। এখানে এবির উপরে ভেক্টরের চিহ্ন আছে, এটা ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি। এটা একটা ত্রিভুজের মধ্যেই কিন্তু এই তিনটা বাহু আছে, বিধে আমরা এটা লিখতে পারবো। এখন দেখো আমাদের এখানে স্টার্টিং পয়েন্ট ছিল এখানে এ এবং আমাদের ক্লোজিং পয়েন্ট ছিল কিন্তু সি, তাহলে এই জন্য এখানে আমরা এইভাবে এটা লিখতে পারছি। এখন তোমাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে বি থেকে কেন নয়? এই জন্য মনে রাখবে তোমরা, আমরা কিছুক্ষণ পরে তোমাদেরকে দাফা দাফে দেখাবো, তোমরা অবশ্যই খেয়াল করবে যে এখানে তোমরা যদি মনে করো এখানে আমরা একই ক্রমে মনে করো এখানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি দেখো গড়ি কিন্তু এই দিকে ঘুরে, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ মনে করি, আমি এ থেকে আমার স্টার্টিং পয়েন্ট আমরা কনসিডার করছি এখানে। এখন দেখো আমরা এখানে বি থেকেও লিখতে পারি, দেখো অর্থাৎ বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টরের মানটা কত এখানে, অবশ্যই এখানে বি এ ভেক্টর হবে। তাহলে এবার একইভাবে আমরা যদি এখানে এইটাকে স্টার্টিং পয়েন্ট ধরছি, এখানে বিটাকে ধরছি। এখন দেখো এবার সি কে যদি আমরা যদি মনে করি সি এ ভেক্টর যোগ কত এখানে এবি ভেক্টর সমান অবশ্যই কত হবে এখানে সিবি ভেক্টর হবে। তাহলে এখন তোমরা হয়তো অনেকে মনে করবে, স্যার এখানে তো আমাদের শুধু প্রথম সূত্রের সাথে সি ডিরেকশনগুলোর সাথে একটু মিল আছে, পরেরগুলোর সাথে মিল নেই। আসলে এখানে অমিল মনে হইলেও কিন্তু এই তিনটা সূত্রই কিন্তু একই সূত্র, আমি সেটাই তোমাদের সাথে কিছুক্ষণ পরে আমি দেখানোর চেষ্টা করব। অর্থাৎ এটা মনে রাখবে তোমরা অবশ্যই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে সূত্র। অর্থাৎ আমাদের এই অনুশীলনী বা আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করার জন্য কিন্তু এই ত্রিভুজ বিধি খুবই ইম্পর্টেন্ট। আর কিছু আছে, আমরা কিছুক্ষণ পর আরেকটা টপিকস পড়াবো দ্বারক রেখা সম্বন্ধে। তো ত্রিভুজ বিধি এখানে তোমরা মনে রাখবে কি, যে একই ক্রমে আমরা তিনটি ত্রিভুজ সূত্র কিন্তু সেম, তোমরা খেয়াল করো এখানে যদিও মনে হচ্ছে এখানে তিনটা সূত্রই তিন রকম, কিন্তু আসলে এরা একই রকম। দেখো আমরা এখন একটু এক্সাম্পল হিসেবে তোমাদেরকে আমি 3 নাম্বারটা দেখাচ্ছি। দেখো আমরা এই 3 নাম্বারটার সাথে 1 নাম্বারটার সাথে আমরা মিল করে দিচ্ছি। দেখো যেমন সাপোজ দেখো এখানে আমরা যদি এখন একটু এই 1 নাম্বারের দিকে আমরা যদি তাকাই, আর ডানে বামে তোমরা তাকাও, দেখো এখানে এসি আছে, এখানে সি আছে, আমরা সি কে লিখতে পারি মাইনাস এসি। এই বিটা কিন্তু 1 নম্বরে যা 3 নম্বরও তা আছে, আর এখানে আছে বিসি, এখানে আছে সিবি, আমি এখানে মাইনাস বিসি দিচ্ছি। তাহলে তোমরা অবশ্যই এখন খেয়াল করো এখানে এবি ভেক্টর প্লাস কত এখানে বিসি ভেক্টরের মানটা এসি ভেক্টর, অবশ্যই 1 নম্বরের সাথে এখন 3 নম্বর মিলে গেছে। এইভাবে তোমরা কিন্তু 2 নম্বরের সাথেও কিন্তু 1 নম্বরের মিল করতে পারবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যে এইভাবে তোমাদেরকে আমি আরেকটা কথা অবশ্যই বলতে চাই, আমরা আমাদের প্রয়োজন মতোই কিন্তু ত্রিভুজ সূত্র লিখবো। অর্থাৎ আমরা দেখবো প্রমাণে আমাদেরকে কি আমাদের চাওয়া হচ্ছে, বা আমাদের কি প্রমাণ করতে হবে, বা আমাদের গোল কোথায়, আমরা কি প্রমাণ করতে চাই। আমরা ইচ্ছা করলে এখানে ক্লকওয়াইজও লিখতে পারি। কিভাবে বলো তো, এসি ভেক্টর যোগ সি ভেক্টরের মানটা আমরা এই ভেক্টর লিখতে পারি। এইভাবে আমরা ক্লকওয়াইজ কিন্তু চিন্তা করতে পারি। আমরা এই তিনটা সূত্র লিখছি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মনে রাখবে ত্রিভুজ সূত্রকে আমরা এখানে 6 বার লিখতে পারবো। অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার এবং ক্লকওয়াইজ 3 বার লিখলে এখানে মোট 6 বার হবে। এখন আরেকটা জিনিস তোমাদের সাথে আমরা একটু শেয়ার করতে চাই। দেখো এখানে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে এগুলো লিখে নিয়েছো এবং তোমরা খাতায় লিখলেই প্র্যাকটিস করলেই তোমরা ভালো করে পারবে। দেখো খেয়াল করো এখানে আমরা এখানে 1 নম্বরে আবার আমরা চলে আসছি, এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর সমান মাইনাস যদি আমরা সি ভেক্টর লিখি, দেখো আমরা এসি কে সি এ লিখলাম। দেখো তাহলে কি আসছে এখানে, দেখো অর্থাৎ এখানে এবি ভেক্টর প্লাস
বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টরের মানটা কত এখানে 0 আসছে। তাইলে এমসিকিউতে আমাদের এই প্রশ্নটা অহরহ কিন্তু থাকে, অর্থাৎ একই ক্রমে ত্রিভুজের 3টি বাহুর ভেক্টরের সমষ্টি 0। এটা তোমরা অবশ্যই খাতায় নোট করবে এবং তোমরা এটা অনুশীলন করবে এবং মনেও রাখবে, কারণ এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা এই সূত্রটা এর মাঝে তোমরা খাতায় লিখে নিয়েছো। তাইলে আমরা আশা করি তোমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রের সাথে, যদি এখানে ভেক্টর না থাকে তোমরা কখনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি অপর বাহুর সমান হইতে পারবে না কখনো, এটা তোমরা মনে রাখবে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রেই অনলি এটা পসিবল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা এখানে তোমাদেরকে পড়াবো ধারক রেখা। তো তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখতে থাকো পর্যায়ক্রমে ধারক রেখা। তারপরে আমরা একটা প্রমাণ তোমাদের সাথে আমরা সলভ করব আজকের যে আলোচ্য বিষয়ের আলোকে, আমরা যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করতেছিলাম। দেখো ধারক রেখা, ধারক ধারক মানে আসলে যে যাকে ধারণ করে আমরা তাকে ধারক রেখা বলতে পারি। যেমন দেখো, যে রেখাটি কোনো অসীম রেখার অন্তর্গত তাকে আমরা ধারক রেখা বলতে পারি। সাপোজ এখানে মনে করো এখানে ফিকিউ একটি ভেক্টর রাশিকে আমরা এটাকে আমরা মনে করলাম এখানে এটাকে আমরা অ্যারো মার্ক দিয়ে এটা বুঝাইলাম, এটা অসীম পর্যন্ত আছে পিকিউ বাহুটা। তো এখানে যদি এখানে দেখো মাঝখানে যদি এখানে এবি একটি ভেক্টর রাশি থাকে, সাপোজ এখানে এখন দেখো ভেক্টর বা স্কেলার যাই হোক না কেন, এখন দেখো এবি এর আমরা এখন লিখতে পারবো, এবি কিন্তু কার আন্ডারে আছে বলো তো? অবশ্যই পিকিউ এর আন্ডারে আছে। এই জন্য আমরা বলতে পারবো এখানে এবি এর ধারক রেখা হলো কত এখানে চিত্রে বলো তো? চিত্রে হলো পিকিউ। অর্থাৎ যে রেখাটি কোনো এবি হলো কোনো অসীম রেখার অন্তর্গত তাকে আমরা ধারক রেখা বলি। তোমরা অনেক সময় 2 নম্বর প্রশ্ন কিন্তু আসতে পারে, ধারক রেখা কাকে বলে? তখন বলবা যে রেখাটি কোনো অসীম রেখার অন্তর্গত তাকে আমরা ধারক রেখা বলি। চিত্রে এবি এর ধারক রেখা হলো পিকিউ। তো এখন আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা যে আজকে আমাদের যে মূল টপিকস ভেক্টর রাশি, অর্থাৎ এই রাশির একটা মানও কিন্তু থাকবে। যে প্রাকৃতিক রাশির মান এবং দিক আছে তাকে আমরা কি বলি? আমরা বলি এটা ভেক্টর রাশি। তো এখন দেখো সেটা হলো যে যদি এখানে এবি ভেক্টর সমান কত, এখানে ডিসি ভেক্টর যদি হয়, যদি কোনো ভেক্টর রাশি যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা এখন দেখো এখানে কি লিখতে পারবো? এখানে আমরা 1 নাম্বার এখানে একটা টপিক নিয়ে এটা একটা সূত্র, আর আমরা যখন প্রমাণ করতে গেলে কিন্তু আমাদের এই জিনিসগুলো বারবার কিন্তু আসবে এখানে। তাহলে এখানে দেখো সবাই একটু যে তখন আমরা এখানে একটা পরম চিহ্ন এখানে ব্যবহার করব, আর উভয়কে আমরা পরম চিহ্ন দিলাম। কার জন্য বলতো? আমরা মানের জন্য দিলাম। এবি সমান কত এখানে ডিসি। সাপোজ এখানে আমরা এটা এইভাবে থাকতে পারে, দেখো যে এখানে তোমরা খেয়াল করবে অবশ্যই। মনে করো আমরা একটা কাজ করছি এখানে, যে এখানে এ বি আর কত এখানে, সাপোজ এখানে আমরা এ বি লিখলাম আর এখানে লিখলাম কত, দেখো এখানে আমরা লিখলাম ডিসি আর ডিসি। যদি এখানে সাপোজ খেয়াল করো তোমরা, এখানে এ বি আর ডিসি যদি পরস্পর সমান হয় তাহলে তারা কি হবে? এদের ধারক রেখা একই এবং এরা পরস্পর সমান। আমরা প্রথম কন্ডিশনে কিন্তু এটা বলবো। অর্থাৎ যদি এখানে দুটি ভেক্টর রাশি পরস্পর সমান, আমরা দেখবো কি তারা একই ধারক রেখা আছে কিনা। দেখো এবি এবং এখানে মনে করো এটা যদি একটা ধারক রেখা যদি হয়, অসীম পর্যন্ত হইতে পারে, এটা আমরা এটাকে দিলাম। তো এখন দেখো এবি এবং ডিসি কে কিন্তু একটা রেখাই কিন্তু ধারণ করছে, তাহলে আমরা এখানে লিখবো তারা পরস্পর সমান এবং তার ধারক রেখাও কিন্তু একই। তাহলে এখন তাহলে তোমরা অবশ্যই খাতার মধ্যে এখানে এটাকে একটা নোট হিসাবে তোমরা লিখে নিবে। এই নোটটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই নোটগুলো পর্যায়ক্রমে দিব। তোমরা যখন কোনো ভেক্টরের কোনো জ্যামিতিক প্রমাণ যখন করবে তখন তোমাদের এটা অবশ্যই লাগবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ এখানে আমরা কি বলছি দেখো তো আবারও, যে এবি ভেক্টর সমান যখন ডিসি ভেক্টর হলে আমরা এখানে হলে লাগাইতে পারি। হলে এখানে আমরা প্রথমে মান বের করি, তারা মানের সমান এবং তাদের ধারক রেখা কিন্তু একই। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পারছো এবং তোমার খাতায় তোমরা নোট করছো। এরপরে দেখো আমরা এবার 2 নাম্বার নিয়ে আলোচনা করতেছি। দেখো 2 নাম্বার নোট। তাহলে এবার দেখো এখানে 2 নাম্বার নোটটি হলো কি, এখানে দেখো এখানে আমরা এখন 2 নাম্বার নোটে আমাদের এটা অ্যাজ ইউজুয়াল ভাবে এটা সমান আছে। দেখো যে আমরা ধরে নিলাম কি এখানে এবি ভেক্টরটা হলো এটা এবি ভেক্টর এবং এটা হলো কত? ডিসি ভেক্টর, এটা ডিসি ভেক্টর। তাহলে এখন যদি এখানে একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করতে পারো,
যে এটা রেখাটা অনেক বড় হইতে পারে, অর্থাৎ এটা বড় হইলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা শুধু এইটুকুর কথা বলছি। তাহলে এবার তোমরা যদি একটু খেয়াল করো, এখানে দেখো, এখানে আমরা দিলাম ওটা এ, এটাকে আমরা দিলাম কত, ডি। তাহলে দেখো এ বি সমান ডিসি আছে এখানে। তাহলে এখন সমান কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা যখন তাকাচ্ছি দেখো এখানে এ বি এবং ডিসি কিন্তু একই রেখা ধারণ করে নাই, বিদায় এখানে আমরা লিখব ধারক রেখা ভিন্ন। ধারক রেখা ভিন্ন কার বলতো? ধারক রেখা ভিন্ন হলো এ বি এবং ডিসি এর ধারক রেখা ভিন্ন। ভিন্ন হওয়ায় তখন কি হবে? এটা ভিন্ন হয়, আমরা বলতে পারবো এখানে কি এ বি সমান্তরাল, আমরা এখানে ডিসি বলতে পারবো। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই 2 নম্বর নোটটা তোমরা বুঝতে পারছো। তাইলে তোমরা মনে রাখবে, আমরা 3 নম্বর আরেকটা কন্ডিশন পরবর্তী ক্লাস আমরা দেখাবো। আজকে আমরা এই দুটি নোটের উপরেই একটা ইম্পর্টেন্ট প্রমাণ করব। অর্থাৎ এখানে দেখো, তাহলে বলা হয়েছে হলো কি, এখানে দুটি ভেক্টর রাশি যদি পরস্পর সমান হয়, তাদের ধারক রেখা একই এবং তারা সমান। আমরা একটু আগে বলছি নোট 1 এ, নোট 2 তে আমরা বলছি যে সমান কিন্তু হবে, ঠিক আছে, যদি এখানে ধারক রেখা ভিন্ন হয় তাহলে তারা সমান্তরাল হবে। আর আমরা এইভাবে কিন্তু লিখবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন এই ধারাবাহিকতা একটি প্রমাণ আমরা করব। তাহলে এখন দেখো, আজকে আমরা এতক্ষণ যে নিয়ম কানুনগুলো আমরা ভেক্টরের উপর আলোকপাত করেছি, তার আলোকেই এখন দেখো ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর, এখানে আমরা যে কোনো বলতে পারবো, দেখো যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। তা তোমাদের অবশ্যই মনে আছে, অষ্টম শ্রেণীতেও কিন্তু এই জ্যামিতিটা ছিল, কিন্তু শুধু এখানে ভেক্টরের সাহায্যে শুধু ছিল না, এবং আমাদের গণিত বই, নবম দশম শ্রেণীর গণিত বইতেও কিন্তু এটা আছে ষষ্ঠ অধ্যায়ে। অর্থাৎ ভেক্টর ব্যতীত প্রমাণ করো, যেমন এইটুকু যদি তোমরা যদি অমিট করো, সাপোজ এইটুকু অমিট করলে কিন্তু এটা আমাদের গণিতের মধ্যেও কিন্তু এটা আছে। তাহলে আমরা এখন ভেক্টরের রূপে এটা প্রমাণ করব। তো তোমরা এটা উদাহরণ 2-3, আমাদের এখানে এই অধ্যায়ের মধ্যে 3টা ইম্পর্টেন্ট উদাহরণ আছে, তোমরা উদাহরণগুলো প্র্যাকটিস করবে আশা করি, এবং আমরা সেই উদাহরণ নিয়ে কিন্তু আলোচনা করতেছি। তাহলে দেখো এখানে ত্রিভুজ, এখানে ত্রিভুজের যেহেতু নাম নাই, আমরা একটা ত্রিভুজ এখানে মনে করতে পারি। দেখো আমরা ধরে নিলাম এখানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন we can consider ABC is a triangle. The middle point of AB is D এবং the middle point of AC is কতখানে F। তো এটা আমরা adding D and F। তাহলে আমরা এখন কি পেয়েছি বলতো? এখানে আমাদেরকে we have to prove that D is equal to half BC এবং D কতখানে সমান্তরাল, কতখানে সমান্তরাল, D is the parallel to the BC। তো এখন শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি বলতেছি, দেখো এখানে আমরা ভেক্টরের নিয়মে কিন্তু প্রমাণ করব। যদি এখানে ভেক্টর না থাকতো, আমাদের এখানে অঙ্কনটাকে আরেকটু এস্টাবলিশ করা লাগতো। এখানে এখন যে অবস্থা আছে কিন্তু আমরা এই অবস্থায় কিন্তু প্রমাণ করতে পারবো। যেমন দেখো, আমরা এখানে কম্পেয়ার করব, এখানে বিসির সাথে ডিএফ এর একটা কম্পারিজন আমরা এখানে করব। আচ্ছা, আমরা এখানে ডি দিলাম, ডি আমরা মনে করলাম এখানে ডি যেহেতু এখানে আছে, আমরা ডিএফ ও দিতে পারি। তাহলে এখন আমরা এখানে ভেক্টরকে আমরা এইভাবেই কিন্তু চাচ্ছি, আমরা সেভাবেই আমরা চিহ্নগুলো দিলাম। তো তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো, আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজে কিন্তু ডিরেকশনগুলো আমরা এখানে নির্বাচন করলাম। তোমরা ইচ্ছা করলে কেউ ক্লকওয়াইজও চিন্তা করতে পারবে, এবং ত্রিভুজটাকে তুমি যে কোনোভাবে সেটিং করতে পারবে। আমরা আমাদের মতো করে এখানে সেটিং করলাম। তোমরা দেখো আমরা এখন কি প্রমাণ করবো। এখানে আমরা অলরেডি এখানে ধরে নিয়েছি যে ডি এবং ডি হলো এ বি এর মধ্যবিন্দু, এবং এইটা হলো কার মধ্যবিন্দু? AC এর মধ্যবিন্দু। We have to prove that D is equal to half BC and D is the parallel to BC। তাহলে এখন প্রমাণ শুরু করি। দেখো এখানে এর আগেই তোমাদেরকে আমি একটু বলতে চাই, তোমরা অবশ্যই খেয়াল করছো এখানে যে আমরা এখন লিখতে পারি এখানে AD ভেক্টর সমান DB ভেক্টর, কারণ এখানে D is the middle point of the AB। এবং আমরা এখানে R2 লিখতে পারি কি বলতো? এখানে আমরা লিখতে পারি এখানে এই ভেক্টর সমান কতখানে ইসি ভেক্টর। তো আশা করি তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো, এটা আমরা কেন কিভাবে লিখছি। তোমরা কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবে, এখানে এডি ভেক্টরে কিন্তু বিডি ভেক্টর লেখা যাবে না, কারণ ডিরেকশনটা আমরা একই দিকে কিন্তু রাখতে হবে। এবার তোমরা খেয়াল করো, এখন এখানে আমরা এখন লিখতেছি এখানে যে ত্রিভুজ এবিসি, এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম তার আলোকেই ত্রিভুজ এবিসি এ ভেক্টরের ত্রিভুজ বিডি,
অর্থাৎ এবি ভেক্টর প্লাস কত ওখানে বিসি ভেক্টর সমান কত ওখানে এসি ভেক্টর। তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি মাইনাস কত ওখানে এবি আমরা লিখলাম। তো এখন এটা গেল এবিসি ত্রিভুজের মধ্যে ভেক্টরের ত্রিভুজ সূত্রের অপারেশন। এখন দেখো আমরা লিখবো ত্রিভুজ কত এখানে ত্রিভুজ এডিইএ, আমরা এগেইন কি লিখবো ভেক্টরের ত্রিভুজ ফর্মুলা বা ত্রিভুজ সূত্র। তাহলে কি লেখা যাবে দেখো তো এখানে এডি প্লাস কত ওখানে আর ডি সমান কত অবশ্যই এই ভেক্টর। তো এখন আমরা ডিটাকে এখানে বাম রাখলাম, আমরা খেয়াল করো ওখানে আমরা লিখলাম এখানে এই মাইনাস কত ওখানে আমরা এডি লিখলাম। তো তোমরা অবশ্যই খেয়াল করছো এখানে আমরা যখন ডি লিখলাম খেয়াল করো ওখানে ডি সমান দেখো এইটা কার মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু হওয়ার কারণে আমরা এখানে লিখতে পারবো যে এটা হলো হাফ কত ওখানে এসি হাফ এসি মাইনাস কত ওখানে এডি হলো কত হাফ এবি অর্থাৎ অর্ধেক এবি। আমরা অবশ্যই এখানে দেখো তোমরা খেয়াল করো এখানে এখানে আমাদের আমরা প্রথমে এডি দিয়ে শুরু করছি দেখো এখানে যে এডি ভেক্টর সমান ডিবি ভেক্টর এবং এই ভেক্টর সমান এসি ভেক্টর, কারণ এখানে ডি হলো এবি এর মধ্যবিন্দু এবং ই হলো এসি এর মধ্যবিন্দু। তাহলে এখন খেয়াল করো সবাই একটু, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এখানে ডি এর মানটা হাফ অফ কত ওখানে এসি মাইনাস কত ওখানে এবি। তাহলে এখন যদি আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 মনে করি, দেখো এটা যদি ইকুয়েশন নাম্বার 1 মনে করা হয় এসি মাইনাস এবি ইজ ইকুয়াল টু কিন্তু বিসি হয়ে গেছে। তো এখন দেখো আমরা একটু এখন আর উপরের দিকে লিখতেছি সবাই, এর মাঝে খাতার মধ্যে তোমরা লিখে নিয়েছো দেখো। তার মানে এখানে দেখো কেমন আর ডি ভেক্টর সমান কত ওখানে হাফ অফ কত ওখানে আমরা লিখতে পারবো কত ওখানে হাফ অফ বিসি হাফ অফ বিসি ভেক্টর। তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি। দেখো ডি ভেক্টর সমান হাফ বিসি। এখন আমরা একটা পরম চিহ্ন দিব দেখো এখানে পরম চিহ্ন, কারণ ভেক্টর রাশির কি একটা মান আছে, মানটা বের করার জন্য হাফ একটি স্কেলার রাশি, তাহলে আমরা এখানে পরম চিহ্ন তার বা তাকে পরম চিহ্নের বাইরে রাখলেও কোনো সমস্যা হবে না। তাহলে এবার দেখো আমরা কি পেয়ে গেছি বলো তো এখানে, অর্থাৎ ডি সমান আমরা কত হাফ বিসি আমরা পেয়ে গেছি। তো তোমরা যদি এখন লক্ষ্য করো এতক্ষণ আমরা যে নোট নিয়ে আলোচনা করেছি এবং নিয়ম কানুন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আর সেই আলোকেই আমরা এখন লিখতে পারবো যে এখানে তোমরা অবশ্যই খেয়াল করছো এখানে ডি ভেক্টর সমান হাফ বিসি ভেক্টর। ডি এবং কত এখানে বিসি এর ধারক রেখা কিন্তু ভিন্ন, তাহলে আমরা যদি ধারক রেখা যদি ভিন্ন হয় আমরা এখন লিখবো এখানে যে ডি ও বিসি এর ধারক রেখা তাকে ধারক রেখা ভিন্ন হওয়ায় এখানে আমরা লিখতে পারবো ডি সমান্তরাল কত এখানে ডি সমান্তরাল বিসি। তো এটা প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা বলতেছি যেটা সেটা হলো আজকে আমরা যে ভেক্টর রাশি নিয়ে আমরা আলোচনা করেছি আমরা একটু রিভিউ করতেছি আবারও। আমি দেখো আমরা বলতে চাইছিলাম যে ভেক্টর রাশি এটা অবশ্যই আমরা এখানে যে বলছি যে রাশির যে প্রাকৃতিক রাশির মান একক দিক আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি। তো ভেক্টর রাশির প্রকাশটা আমরা দেখিয়েছি, ভেক্টর রাশির যোগ বিয়োগ সম্বন্ধে আমরা আলোচনা করেছি, ভেক্টরের ত্রিভুজ সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। এই ধারাবাহিকতা আমরা ধারক রেখা সম্বন্ধে আলোচনা করেই আমরা আজকে একটা ইম্পর্টেন্ট প্রমাণ আমরা সলভ করিয়েছি। দেখো এই প্রমাণটা ছিল কি যে ওটা উদাহরণ 3 তোমাদের বইতে আছে। তো আমরা সেই আজকের টপিকের সাপেক্ষে কিন্তু আমরা আজকের এই প্রমাণটি করেছি। তোমরা ধারাবাহিকভাবে কিন্তু আমাদের পরবর্তীতে আমি কিন্তু আরও কিছু ভেক্টরের ক্লাস এখানে দেওয়ার চেষ্টা করবো, অনলাইন ক্লাস। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদেরকে আমি আরো বলি তোমরা এখানে ভেক্টরের ত্রিভুজ বিধি দিয়ে এটা আমাদের অনুশীলনীতে একটা প্রমাণ আছে, এটার একটা বিপরীত প্রতিজ্ঞা নামে ওটা আছে, সেটা তোমরা খেয়াল করবে এবং তোমরা যেখানে মানে অর্থাৎ অনুশীলনীর মধ্যে কিন্তু এই আলোকে আমরা আরো 2-1টি প্রমাণ কিন্তু করতে পারবো, আমরা ধারাবাহিকভাবে ওটা তোমাদেরকে দেখাবো। তোমরা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে বারবার দেখবে, তো এই ভেক্টর রাশি সম্বন্ধে তোমাদের আইডিয়া ভালো হবে এবং তোমরা এটা সলভ করতে পারো খুব সহজভাবে। ভেক্টরকে সবাই কিন্তু এটা ভয় পায়। অবশ্যই তোমরা যখন ভেক্টর যখন লিখবে তখন তোমরা ভেক্টরের চিহ্ন কিন্তু ডিরেকশন অবশ্যই দিবে এবং চিত্রের মধ্যে তোমরা কিন্তু ডিরেকশন দেওয়ার চেষ্টা করবে। তো আমি সবার মঙ্গল কামনা করতেছি এবং যে এই ক্লাসটি যারা দেখছো মনোযোগ সহকারে সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের
ভেক্টরের অধ্যায়ের অর্থাৎ 12তম অধ্যায়ের অনলাইন ক্লাসটি আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।